রিচ ড্যাড পুর ড্যাড। আপনারা দেখছেন অডিও বুক বাংলা। আমরা দেখব আজকে নবম অধ্যায়ের বাকি অংশ। রিচ ড্যাড পুর ড্যাড বইয়ের মূল যে বিষয়টি রয়েছে যে ধনীরা তাদের সন্তানদের টাকা পয়সার ব্যাপারে কী শেখায় যা গরিব আর মধ্যবিত্ত শ্রেণী শেখায় না। তো চলুন আমরা চলে যাই নবম অধ্যায়ের বাকি অংশটুকু দেখার জন্য। তো নবম অধ্যায়ের বাকি অংশটুকু আমরা দেখতে চলেছি, সেটা হচ্ছে নবম অধ্যায়ের যে বাকি অংশটুকু আমরা দেখব আজকে। সুতরাং উত্তরটা হচ্ছে 1 নম্বর হচ্ছে খুব বড় ঋণে জড়িয়ে পড়বেন না যা আপনাকে সুদ করতে হবে। আপনার খরচ কম রাখুন, প্রথমে সম্পত্তি গড়ে তুলুন, তারপর বড় বাড়ি বা সুন্দর বাড়ি কিনুন। ইঁদুর দৌড়ে আটকাতে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। 2, যখন আপনার টাকা কম পড়বে চাপ বাড়তে দিন। আপনার সঞ্চয় বা বিনিয়োগ থেকে খরচ করবেন না, চাপটাকে আপনার আর্থিক প্রতিভা জাগিয়ে তোলার প্রেরণা হিসেবে ব্যবহার করুন। এই চাপ আপনাকে উপার্জনের ও বিল মেটানোর নতুন রাস্তা দেখাবে। এভাবে আপনি আরও উপার্জন ক্ষমতা বাড়াতে পারবেন, সাথে সাথে আপনার আর্থিক বুদ্ধিও বৃদ্ধি পাবে। তাই অনেক সময় যখন আমি আর্থিক সংকটে পড়েছি, আমি আমার নিজের রোজগার বৃদ্ধির জন্য মস্তিষ্ক ব্যবহার করেছি, সাথে আমার তালিকার সম্পত্তি রক্ষা করেছি দৃঢ়ভাবে। আমার বুককিপার চিৎকার করেছেন সুরক্ষার আচ্ছাদনের জন্য, কিন্তু একজন ভালো সৈনিকের মতো দুর্গ রক্ষা করেছি, সম্পত্তির দুর্গ। গরিব লোকদের স্বভাবও গরিব। এটা সাধারণত বদঅভ্যাস হলো সঞ্চয়ের হাত দেওয়া। ধনীরা জানে সঞ্চয় ব্যবহার করা যায় শুধু অর্থ সৃষ্টি করতে, বিল দেওয়ার জন্য নয়। আমি জানি এটা কঠিন শোনাচ্ছে, কিন্তু আমি যেমন বলেছি, আপনি যদি ভিতর থেকে শক্ত না হন, পৃথিবী আপনাকে সবসময় চারিধার থেকে ঠেলতে থাকবে। আর আপনি যদি আর্থিক চাপ ভালো না লাগে, তাহলে একটা ফর্মুলা বার করুন যা আপনার জন্য কার্যকর হবে। একটা ভালো উদাহরণ হচ্ছে খরচ কমানো। আপনার টাকা ব্যাংকে রাখুন, আপনার ন্যায্য থেকে বেশি আয়কে দিন। সুরক্ষিত মিউচুয়াল ফান্ড কিনুন আর গড়পড়তা লোকের প্রতিজ্ঞা পালন করুন। কিন্তু এটা নিজেকে আগে বেতন দিন এর নিয়ম ভঙ্গ করা। এই নিয়ম আত্মবলিদান অর্থাৎ আর্থিক সংযমে উৎসাহ দেয় না। এর অর্থ এই নয় যে নিজেকে বেতন দিয়ে ক্ষুধার্ত রাখুন। জীবন উপভোগ করার জন্য আপনি যদি আপনার আর্থিক প্রতিভাকে জাগ্রত করেন, জীবন সব সেরা জিনিস পেতে পারেন। আপনি ধনী হতে পারেন, জীবনের আনন্দ বলিদান দিতে হবে না, আর সেটাই আর্থিক বুদ্ধি। 6 নম্বর হচ্ছে আপনার ব্রোকারদের মোটা টাকা দিন। ভালো পরামর্শ ক্ষমতা। আমি প্রায় দেখি লোকেরা তাদের বাড়ির সামনে একটা নিশানা লাগিয়ে দিয়েছে যাতে বলা আছে মালিক কর্তৃক বিক্রির জন্য। অথবা আমি টিভিতে অনেক লোককে ডিসকাউন্ট ব্রোকার হিসেবে দাবি করতে দেখি। আমার ধনবান বাবা আমাকে উল্টো দিকে পথটা নিতে শিখিয়েছিলেন। তিনি পেশাদারদের মোট টাকা দেওয়ার বিশ্বাস করতেন, আর আমিও সেই নীতি গ্রহণ করেছি। আজ আমার অ্যাটর্নি, অ্যাকাউন্ট্যান্ট, রিয়েল এস্টেট ব্রোকার আর স্টক ব্রোকার বেশ খরচ সাপেক্ষ। কেন? কারণ আমি জোর দিয়ে বলছি এই পথ লোকেদের সত্যিকার পেশাদার বিশেষজ্ঞ হয়। তাদের সেবায় আপনার আয় বৃদ্ধি হওয়া উচিত। তারা যত সম্পদ করবে, আমিও সম্পদ করব। আমরা তথ্যের যুগে বাস করি। তথ্য অমূল্য। একজন ভালো ব্রোকারের উচিত আপনাকে তথ্য সরবরাহ করা এবং একসাথে সময় নিয়ে আপনার শিক্ষিত করে তোলা। আমার অনেক ব্রোকার আছে যারা আমার জন্য সেটা করতে ইচ্ছুক। আমার যখন অল্প অর্থ ছিল না, তখন এদের কেউ আমার শিখিয়েছিল, আর আমি এখনও তাদের সাথে আছি। আমি আমার ব্রোকারদের যা টাকা দেই তা তাদের সরবরাহ করা তথ্য থেকে আমি যে পরিমাণ অর্থ করতে পারি তার সাথে তুলনা করলে যৎসামান্য। আমার রিয়েল এস্টেট ব্রোকার বা স্টক ব্রোকাররা যখন প্রচুর উপার্জন করে, আমি খুশি হই, কারণ বেশিরভাগ সময় বোঝা যায় আমিও অনেক আয় করেছি। একজন ভালো ব্রোকার আয় বৃদ্ধির সাথে
আয় বৃদ্ধির সঙ্গে আমার সময়ও বাঁচায়। যেমন আমি $9,000 দিয়ে একটি ফাঁকা জমি কিনেছিলাম আর আর তখনই 25,000-এর বেশি দিয়ে বিক্রি করেছিলাম যাতে আমি পোর্টস তাড়াতাড়ি কিনতে পারি। একজন ব্রোকার বাজারে আপনার চোখ আর কানের কাজ করে। তারা ওখানে প্রতিদিন থাকে, তাই আমার ওখানে থাকতে হয় না, আমি বরং গল্ফ খেলি। এছাড়া যারা নিজে নিজে বাড়ি বিক্রি করে নিশ্চয়ই তারা তাদের সময়কেও তত মূল্য দেয় না। আমি যদি সময়টা আরও আয় করতে ব্যবহার করতে পারি অথবা তাদের ভালোবাসি, তাদের সাথে কাটাতে পারে, তাহলে কয়েকটা টাকা বাঁচাতে গিয়ে সেই সময়টা অপচয় করব কেন? আমার মজার কাজে কত গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা রেস্টুরেন্টের সাহায্যকারী অসন্তোষজনক পরিষেবা হলেও 25% থেকে 20% টিপস দেয়, অথচ ব্রোকারকে 3% থেকে 7% পয়সা দেওয়া নিয়ে অভিযোগ করে। তারা খরচের তালিকা থেকে লোকদের টিপস দেওয়া পছন্দ করে, কিন্তু সম্পত্তির তালিকা বৃদ্ধি যেসব লোক সাহায্য করে তাদের প্রতি কঠিন হতে চায়। এটা আর্থিক বুদ্ধির পরিচয় নয়। সব ব্রোকারদের ধরন এক নয়। দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ ব্রোকাররা শুধু বিক্রেতা। আমি বলবো রিয়েল এস্টেট বিক্রেতারা সব থেকে খারাপ। তারা বিক্রি করে কিন্তু তাদের নিজের খুব সামান্য অথবা একেবারে রিয়েল এস্টেট নেই। একজন ব্রোকার যে বাড়ি বিক্রি করে আর ব্রোকার বিনিয়োগ বিক্রি করে তার প্রচণ্ড তফাৎ আছে, আর সেটা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড আর ইন্স্যুরেন্স ব্রোকার ক্ষেত্রেও সত্যি, যারা তাদের নিজেদের আর্থিক প্ল্যানার বলে। যেমন রূপকথায় আছে, এক সত্যিকারের রাজকুমারকে খুঁজে বার করা জন্য বেশ কিছু অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। পুরনো পংক্তটি মনে রাখবেন, আমরা এনসাইক্লোপিডিয়া চাই কিনা তা এনসাইক্লোপিডিয়া বিক্রেতাকে জিজ্ঞেস করে না। আমি যখন রোজগারে তখন পেশাদার বিশেষজ্ঞর ইন্টারভিউ নেই। আমি প্রথমে দেখি কয়েকটা সম্পত্তি অথবা স্টক তাদের ব্যক্তিগত মালিকানা আছে আর কত শতাংশ কর দেয়। সেটা আমার ট্যাক্স অ্যাটর্নি ও অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। আমার এক অ্যাকাউন্টেন্টকে নিজের ব্যবসা দেখাশোনা করে, তার পেশা অ্যাকাউন্টিং কিন্তু তার ব্যবসা হচ্ছে রিয়েল এস্টেট। আগে আমার এক অ্যাকাউন্টেন্ট ছিল, এই ছোট্ট ব্যবসা অ্যাকাউন্টেন্ট, কিন্তু তার কোনো রিয়েল এস্টেট ছিল না। আমি অ্যাকাউন্টেন্ট বদলে ফেলেছি কারণ ব্যবসা আমাদের পছন্দ অপছন্দের প্রভেদ ছিল। এমন একজন ব্রোকার খুঁজে বার করুন যে মনে প্রাণে আপনার মঙ্গল কামনা করে। বেশ কিছু ব্রোকার আপনাকে শেখাবার চেষ্টা করবে এবং তারাই আপনার সবথেকে মূল্যবান সম্পত্তি হতে পারে। এদের প্রতি ন্যায্য ব্যবহার করুন, তাহলে তারাও আপনার সাথে সুব্যবহার করবে। আপনি যদি সব সময় চিন্তা করেন তাদের কমিশন কি করে কাটা যায়, তাহলে কারা কেনেই বা আপনার পাশে থাকবে। এক সরল যুক্তি। যেমন আমি আগেই বলেছি, পরিচালনা দক্ষতার মধ্যে একটা হচ্ছে মানুষ পরিচালনা করে। অনেক লোকেরা শুধু এমন লোকেদেরই পরিচালনা করতে পারে যারা তাদের থেকে কম বুদ্ধিমান এবং যাদের তারা নিয়ন্ত্রণ করতে পারে। যেমন কার্যক্ষেত্রে একজন অধস্তন কর্মচারী অনেক মাঝামাঝি স্তরে ম্যানেজার মাঝামাঝি স্তর থেকে যায়, উচ্চ পদে উঠতে পারে না, কারণ তাদের থেকে নিচে যারা কাজ করে তাদের সাথে কাজ করতে পারেন, কিন্তু তাদের থেকে উঁচুতে যারা কাজ করেন তাদের ঊর্ধ্বতনদের সাথে কাজ করতে পারেন না। আসল দক্ষতা হলো যে নিজের চেয়ে কারিগরি বিদ্যায় নিপুণ লোকেদের পরিচালনা করেন আর বেতন দেন। সেই জন্য কোম্পানিগুলোতে বোর্ড অফ ডিরেক্টরস থাকেন। আপনারও একটা থাকা উচিত, আর সেটাই আর্থিক বুদ্ধির পরিচালক। 7 নম্বর, একজন ইন্ডিয়ান গিভার হন। কিছু না দিয়ে কিছু পাবার ক্ষমতা। যখন আমেরিকায় প্রথম শ্বেতাঙ্গ উপনিবেশিকরা এসেছিল, তাদের আমেরিকায় ইন্ডিয়ানদের সাংস্কৃতিক রীতিরেওয়াজ দেখে অবাক হয়েছিল। যেমন যদি কোনো উপনিবেশিকরা ঠান্ডা লাগতো, ইন্ডিয়ানরা তাকে কম্বল দিত। উপনিবেশিকরা এটাকে উপহার মনে করত, তাই ইন্ডিয়ানরা যখনই এটি ফেরত চাইতো ওরা প্রায় বিরক্ত হতো। ইন্ডিয়ানরা যখন বুঝতে পারতো যে উপনিবেশিকরা এটা ফেরত দিতে চায় না, তাই তারা বিব্রত হয়ে পড়তো
এখন থেকেই ইন্ডিয়ানরা গিবার কথাটি উৎপাদিত। একটা সরল সংস্কৃতি, ভুল বুঝাবুঝি। সম্পত্তির তালিকার জগতে ধনের বিষয়ে ইন্ডিয়ানরা গিভার হওয়া একান্ত প্রয়োজনীয়। শৌখিন বিনিয়োগকারীদের প্রথম প্রশ্ন হচ্ছে, কত তাড়াতাড়ি আমি আমার অর্থ ফেরত পাবো? আর এও জিজ্ঞাসা করে যে তারা বিনামূল্যে কি পেতে পারে, যেটাকে একটা কাজের অংশ বলা হয় হবে হয়তো। সেই কারণে বিনিয়োগে ROI বা বিনিয়োগ থেকে প্রাপ্তি এত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, আমি বাড়ি থেকে একটু দূরেই আমি একটা রিয়েল এস্টেটের সন্ধান পেয়েছিলাম, যেটা ফোর কোসারে ছিল। ব্যাংক থেকে $60,000 চাইছিল, আর আমি বিড এর সাথে $50,000 ক্যাশিয়ার চেক দিয়েছিলাম। ওরা বুঝতে পেরেছিল যে আমি আন্তরিক। বেশিরভাগ বিনিয়োগকারী বলবে, আপনি প্রচুর আটকে ফেলেছেন নাকি? এর চেয়ে বড় একটা ধার নেওয়া কি বেশি ভালো হতো না? উত্তরটা হচ্ছে, এই ক্ষেত্রে না। আমার বিনিয়োগ কোম্পানি এটাকে শীতের ছুটিতে যখন পর্যন্ত বরফ এবং পরশুমি পাখির দলের খুঁজে অ্যারিজোনাতে আসে তখন ভাড়া দেওয়ার জন্য ব্যবহার করে। তখন মাসে $2,500 করে ভাড়া দেওয়া হয়। অন্যান্য সময় শুধু $1,000 করে ভাড়া দেওয়া হয়। প্রায় 3 বছরের মধ্যে আমি আমার নিয়মিত টাকা ফেরত পেয়ে গিয়েছিলাম। এখন আমি এই সম্পত্তিটার মালিক, যেটা থেকে প্রতি মাসে আমি অর্থ লাভ করি। স্টকেও একই জিনিস করা হয়। আমি প্রায় আমার ব্রোকাররা আমাকে ফোন করে উপদেশ দেয় যে আমি বিশেষ একটা কোম্পানির স্টক মোটা বিনিয়োগ করি। তার মতে সেই কোম্পানি এমন একটি পদক্ষেপ নিতে চলেছে যাতে তার স্টকের দাম বাড়বে, যেমন নতুন উৎপাদন ঘোষণা করা। যখন স্টকের মূল্য বৃদ্ধি হতে থাকে, আমিও আমার পয়সা এক সপ্তাহ 1 মাস পর্যন্ত লাগিয়ে রাখি। এরপর আমি আমার মূল টাকাটাও তুলে নিই। বাজারে ওঠাপড়া নিয়ে মাথা ঘামাই না, কারণ আমার শুরুর টাকাটা ফিরে এসেছে এবং সেটা অন্য সম্পত্তিতে কাজ করার জন্য প্রস্তুত। তাই আমার টাকা যায় এবং তারপর আবার ফেরত আসে, আর আমি প্রায় বিনা মূল্যে একটা সম্পত্তির মালিকানা হই। এটা সত্যি যে আমার অনেকবার ক্ষতি হয়েছে, কিন্তু আমি শুধু সেটাকে টাকা নিয়ে খেলি যা হারানোর ক্ষমতা আছে। আমি বলবো, গড়ে 10টা বিনিয়োগে আমি 2টো ও 3টে প্রচুর লাভ করি, 5-6টাতে কিছুই হয় না, আর 2টো অথবা 3টেতে লোকসান হয়। কিন্তু আমি আমার ক্ষতি বিনিয়োগ করা অর্থের মধ্যেই সীমিত রাখি। যেসব লোকেরা ঝুঁকি নিতে পছন্দ করে না, তারা তাদের পয়সা ব্যাংকে রাখে। দীর্ঘকাল স্বল্প সঞ্চয় কিছু সঞ্চয় না থাকার থেকেও ভালো, কিন্তু এতে অর্থ ফেরত পেতে অনেক বেশি সময় লাগে, আর বেশিরভাগ ক্ষেত্রে আপনি এর সাথে বিনামূল্যে কিছু পান না। এরা আগে টোস্টার দিত, কিন্তু আজকাল তাও কম দেয়। আমি প্রতিটি বিনিয়োগে কিছু না কিছু বিনামূল্যে পাওয়া চাই। একটা কন্ডোমিনিয়াম, ছোট্ট একটা গুদাম, এক টুকরা ফাঁকা জমি, একটা বড় বাড়ি, স্টক শেয়ার, অফিস বিল্ডিং ইত্যাদি। আর তাতে পরিমিত ঝুঁকি অথবা নিম্ন ঝুঁকির ব্যবস্থা থাকা দরকার। এ বিষয়ে সম্পূর্ণ উৎসর্গকৃত এত বই আছে যা আমি আমারতে উল্লেখ করেছিলাম। ম্যাকডোনাল্ড খ্যাত রে ক্রক হ্যামবার্গার ফ্র্যাঞ্চাইজিং বিক্রি করতেন। তিনি হামবার্গকে ভালোবাসতেন বলে নয়, কারণ তিনি ফ্র্যাঞ্চাইজের রিয়েল এস্টেট বিনামূল্যে চাইতেন। তাই বুদ্ধিমান বিনিয়োগকারীদের ROI থেকে আরও বেশি কিছু আশা করা উচিত। আপনার পয়সা একেবারে ফেরত পাবার পর আপনি বিনামূল্যে কী সম্পত্তি পাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ, এবং সেখানে আর্থিক বুদ্ধির পরিচয়। সম্পত্তি বিলাসদ্রব্য কেন? দৃষ্টি কেন্দ্রীভূত করা শক্তি। আমার এক বন্ধু ছেলে বাজে খরচের এক বিশ্রী অভ্যাসে গড়ে তুলেছিল। সবেমাত্র 16 বছর বয়সে স্বাভাবিকভাবেই নিজের একটি গাড়ি চাইছিল। সে অজুহাতে দেখাচ্ছিল ওর সব বন্ধুর বাবা মারা তাদের সন্তানদের গাড়ি দিয়েছেন।
ছেলেটি তার সঞ্চয় থেকে টাকা নিয়ে সোজাসুজি গাড়ি কেনার জন্য ব্যবহার করতে চায়। সেই সময় তার বাবা আমাকে ডেকে পাঠালেন। তোমার কি মনে হয় ওকে ওটা করতে দেওয়া উচিত, নাকি যেরকম অন্য বাবা মায়েরা করেন সেরকমই আমরাও তাকে একটি গাড়ি কিনে দিব? আমি উত্তর বললাম, একটা অল্প সময়ের জন্য হয়তো চাপ থেকে মুক্তি দিতে পারে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য ওকে কি শেখাচ্ছে? তুমি কি ওই গাড়ির মালিক হওয়ার তীব্র আকাঙ্ক্ষা ব্যবহার করে তোমার ছেলেকে নতুন কিছু শেখাবার প্রেরণা দিতে পারো? কিন্তু হঠাৎ করে আলো চলে যাওয়ায় সে তাড়াতাড়ি বাড়ি চলে গেল। 2 মাস পর সে বন্ধুর সাথে দেখা। জিজ্ঞেস করলাম, তোমার ছেলে কি নতুন গাড়ি পেয়েছে? না, পায়নি, কিন্তু আমি ওকে গাড়ির জন্য $3000 দিয়েছি। আমি তার কলেজের টাকা পরিবর্তে আমার টাকা ব্যবহার করতে বলেছি। ভালো, ওটা তোমার উদারতার পরিচয়। ঠিক তা নয়, ওই পয়সার সাথে একটা শর্ত আছে। আমি তোমার উপদেশের মতো গাড়ি কেনার তীব্র ইচ্ছাকে ব্যবহার করে সেই উৎসাহ অন্য কিছু শেখার জন্য ব্যবহার করেছি। শর্তটা কি ছিল? আমি জিজ্ঞাসা করলাম। প্রথমে আমরা আবার তোমার ক্যাশ ফ্লো খেলাটা সাহায্য নিলাম। আমরা কি খেললাম? বুদ্ধিমানের মতো অর্থ ব্যবহার নিয়ে দীর্ঘ আলোচনা করলাম। আমি তারপর তাকে ওয়াল স্ট্রিট জার্নাল এর আরও কয়েকটা স্টক মার্কেটের বাইরে গ্রাহক হবার চাঁদা দিলাম। তারপর কি হলো? আমি জিজ্ঞাসা করলাম। কি পেলে? আমি ওকে গাড়ি বললাম, $3000 ওর ঠিকই, কিন্তু সেই সিএ সরাসরি একটি গাড়ি কিনতে পারবে না এবং ওটা স্টক কেনা আর বিক্রির জন্য ব্যবহার করতে পারে। আর একবারও যখন ওই $3000 থেকে $6000 করতে পারবে, টাকাটা গাড়ির জন্য ব্যবহার করতে পারবে, আর বাকি $3000 ওর কলেজের ফান্ডে যাবে। আর তার ফল কি হলো? আমি জিজ্ঞাসা করলাম। ওর প্রথম দিকের সর্দার ভাগ্য ছিল, কিন্তু কিছুদিন পরেও সে যা লাভ করেছিল সব হেরে গিয়েছিল। তারপর সত্যি ওর উৎসাহ বেড়ে গেল। আর ওর $2000 ক্ষতি হয়েছে, কিন্তু ওর উৎসাহ বেড়ে গেছে। আমি ওকে যা বই কিনে দিয়েছিলাম ও সব পড়েছে এবং লাইব্রেরিতে গিয়ে আরও বই এনেছে। ওয়াল স্ট্রিট জার্নাল বুভুক্ষুর মতো পড়ে, ইন্ডিকেটর খোঁজে। ও এখন এমটিভির বদলে সিএনবিসি দেখে। ওর কাছে মাত্র $1000 বাকি আছে, কিন্তু ওর উৎসাহ আর শিক্ষা এখন আকাশচুম্বী। ও জানে ওই অর্থ হারালে ওকে আর 2 বছর পায়ে হেঁটে চলতে হবে। কিন্তু মনে হয় তার সে চিন্তা নেই। এমনকি এখন তো মনে হয় ওর গাড়ি কেনার উৎসাহ নেই, কারণ আমি এমন একটা খেলা পেয়েছে যাতে ও বেশি মজা পায়। কি হবে যদি ওই সব টাকা হারে? আমি জিজ্ঞাসা করলাম। অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে। আমি ওকে বরং ওই বয়সে সব হারাতে দিতে রাজি আছে। আমার বয়সে পৌঁছে সব হারানোর ঝুঁকি নেওয়ার চেয়ে এখন হারা ভালো। তাছাড়া আমি ওর পড়াশোনার জন্য যত খরচ করেছি তার মধ্যে ওই $3000 আসল শিক্ষায় সদ্ব্যবহার করা হচ্ছে। ও যা শিখেছে তা ওকে সারা জীবনে সাহায্য করবে। আর মনে হয় ওর অর্থের ক্ষমতার প্রতি একটা নতুন শ্রদ্ধা এসেছে। আমার মনে হয় ওর এখন অতিরিক্ত খরচ করার স্বভাব নেই। আগে নিজেকে পারিশ্রমিক দাও বিভাগে যেমনটি বলছি, যদি কোনো ব্যক্তি স্বনিয়মানুবর্তিতার ক্ষমতা দক্ষ না হতে পারে, তার ধনী হওয়ার চেষ্টা না করাই শ্রেয়। কারণ লিখিতভাবে সম্পত্তির তালিকা থেকে ক্যাশ ফ্লো তৈরি করার প্রণালী সোজা, কিন্তু অর্থকে ওই দিকে চালিত করার মানসিক সহিষ্ণুতায় বড় কঠিন। আজকের ভোগ্যপণ্যের পৃথিবী বাহ্যিক প্রলোভনে খরচ করা উড়িয়ে দেওয়া অনেক সহজ।
কিন্তু অর্থকে ওই দিকে চালিত করার মানসিক সহিষ্ণুতা বড় কঠিন। আজকের ভোগ্যপণ্য পৃথিবীকে বাহ্যিক প্রলোভনে খরচ করে উড়িয়ে দেওয়া অনেক সহজ। দুর্বল মানসিক সহিষ্ণুতার ফলে এই অর্থ সবচেয়ে কম বাধা যুক্ত পথে বয়ে যায়। এটাই আর্থিক সংগ্রাম আর দারিদ্র্যের কারণ। আমি অর্থগত বুদ্ধিমানের সংখ্যা উদাহরণ দিচ্ছি। এক্ষেত্রে অর্থকে দিয়ে আরও অর্থ উৎপাদনের ক্ষমতা বোঝার জন্য আমরা যদি বছরের শুরুতে 100 জন লোককে $10,000 দিই, আমার মতে বছরের শেষে 80 জনের হাতেই বা আর কিছুই থাকে না। বস্তুত নগদ পয়সা খরচ করে অনেকে নতুন গাড়ি, ফ্রিজ, টিভি, ভিসিআর কিনে আর ছুটি খরচ করে নিজেদের দেনা বাড়িয়ে দেন। 16 জন এই $10,000কে 5% করে 10% বাড়াতে পারবে। 4 জন এটাকে বাড়িয়ে 20,000 থেকে 10 লক্ষ অবধি করতে পারবে। আমরা স্কুলে যাই একটা পেশা শিখতে, যাতে আমরা পয়সার জন্য কাজ করতে পারি। আমার মতে পয়সাকে দিয়ে কি করে আপনার কাজ করানো যায় সেটা শেখা গুরুত্বপূর্ণ। আর 5 জনের মতো আমিও বিলাস সমগ্র জীবন ভালোবাসি। তফাৎ হচ্ছে কেউ ধীরে সুস্থে বিলাসিতা দ্রব্য কিনে, এটা প্রতিবেশীর সঙ্গে পাল্লা দেওয়ার ফাঁদ, যাকে কিপ আপ উইথ দি জেনেসেস বলে। আমি যখন পোর্স কিনতে চাইতাম তখন সহজ পথটা ছিল ব্যাংকারকে ফোন করে একটা ধার নেওয়া, দায়ের খাতায় বেছে নেওয়া। পরিবর্তে আমি সম্পত্তি বৃদ্ধির তালিকায় বেছে তাতে দৃষ্টি কেন্দ্রীভূত করলাম। অভ্যাসগত আমি ভোগবিলাসের ইচ্ছাকে প্রেরণা স্বরূপ ব্যবহার করে আমার অর্থগত সহজাত প্রতিভাকে বিনিয়োগে প্ররোচিত করি। আজকালকার দিনে আমরা বেশিরভাগ যা চাই তা পাবার জন্য ঋণের দৃষ্টি কেন্দ্রীভূত করি, অর্থ সৃষ্টি করার দিকে দৃষ্টি দেই না। অল্প সময়ে জন্য সরল পথ হলেও দীর্ঘ সময়ের জন্য কঠিন। এই বদ অভ্যাসটা ব্যক্তি হিসাবে এবং জাতি হিসাবেও আমাদের গ্রাস করেছে। মনে রাখবেন, সহজ পথ অনেক সময় কঠিন হয়ে যায়, আর কঠিন পথ প্রায় সহজে পরিণত হয়। যত তাড়াতাড়ি আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনদের অর্থের মালিকানা বা প্রভুর হবার জন্য প্রশিক্ষা দিতে পারবেন, ততই ভালো। অর্থ একটা ক্ষমতাশীল শক্তি। দুর্ভাগ্যক্রমে লোকেরা অর্থের ক্ষমতাকে তাদের বিরুদ্ধে ব্যবহার করে। আপনার যদি আর্থিক বুদ্ধি কম হয়, অর্থই আপনার উপর রাজত্ব করবে, আপনার চেয়ে বুদ্ধিমান হয়ে উঠবে। আর অর্থ যদি আপনার চেয়ে বুদ্ধিমান হয়, আপনি সারা জীবন এর জন্য কাজ করবেন। অর্থের প্রভু হবার জন্য আপনাকে অর্থের চেয়ে বুদ্ধিমান হতে হবে। তাহলে অর্থকে যেমন বলা হবে তেমনই করবে, আপনার কথা মানবে। অর্থের কৃতদাস হওয়ার পরিবর্তে আপনি এর প্রভু হতে পারেন। সেটাই আর্থিক বুদ্ধিমত্তার পরিচয়। 9 নাম্বার হচ্ছে নায়কের প্রয়োজনীয়তা। পৌরনীতি কাহিনীর ক্ষমতা। যখন আমি ছোট ছিলাম, আমি ডেইলি মেস, হ্যাঙ্ক অ্যারন, জুকি বেরাকে অত্যন্ত শ্রদ্ধা করতাম। তাদের সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করতাম। তারা আমার নায়ক ছিল। ছেলেবেলা যখন লিটল লিগে খেলতাম, আমি ঠিক তাদের মতো হতে চাইতাম। আমি তাদের বেসবল কার্ডকে সঞ্চিত সম্পদের মতো দেখতাম। আমি তাদের সম্বন্ধে সব কিছুই জানতে চাইতাম। আমি তাদের পরিসংখ্যান, আরবিআই ওয়ার, তাদের ব্যাটিং এর গড়, তারা কত বেতনে পায় আর তারা কিভাবে বড় হলো, সব জানতাম। আমি সব কিছু জানতে চাইতাম কারণ আমি ঠিক তাদের মতো হতে চাইতাম। 9 এবং 10 বছর বয়সে আমি যখনই ব্যাট করতে, তখন প্রথম বেস বা ক্যাচের খেলতে নামতাম, তখন আমি আমার অস্তিত্ব ভুলে যেতাম। আমি হয় রুগী হতাম অথবা হ্যাঙ্ক।
এটা শেখার এক শক্তিশালী উপায়, যেটা বড় হতে হতে আমাকে হারিয়ে ফেলি, আমাদের নায়কদের হারিয়ে ফেলি, আমরা আমাদের সরলতা হারিয়ে ফেলি। আজকাল আমি বাড়ির কাছে ছোট ছেলেদের বাস্কেটবল খেলতে দেখি, কারণ কোর্টে তারা ছোট্ট জনি থাকে না, তারা হয়ে ওঠে মাইকেল জর্ডন, স্যার চার্লস অথবা ক্লাইভ। নায়কদের অনুকরণ করা বা তাদের সমকক্ষ হতে চেষ্টা করা শিক্ষার একটা ক্ষমতাশীল উপায়। আর সেই কারণেই যখন সিপসন এর মতে কেউ লোকের শ্রদ্ধাচ্যুত হয়, এত গোলমাল সৃষ্টি হয়, এটা একটা কার্টরুম ট্রায়ার থেকে অনেক বড়। এক নায়কের পতন, এমন একজন নায়কের পতন যা থেকে লোকে বড় হয়ে উঠেছে, তাকে শ্রদ্ধার আসনে বসিয়েছে আর তার মতো হতে চেয়েছে। হঠাৎ আমাদের শ্রদ্ধায় সে ব্যক্তি থেকে পরিণত পেতে চাই। আমি যেমন বড় হয়েছি, আমার নতুন নায়কও পেয়েছি। আমার গল্ফের হিরো পিটার জ্যাকবসন, ফ্রেড ক্যাপলস ও টাইগার উডস, আমি তাদের ব্যাট ঘোরানো নকল করি আর তাদের সম্বন্ধে সব কিছু জানার সাধ্যমতো চেষ্টা করি। আবার ডোনাল্ড ট্রাম্প, ওয়ান বুফে, পিটার লিক্স, জর্জ সোয়ার্স আর রজার এর মতে নায়কও আছে। আমাদের বেসবলের হিরোদের ERA ও RBI মুখস্থ ছিল, তেমনিভাবে বড় হয়ে এখন ওদের পরিসংখ্যানও জানি। ওয়ারেন বুফে কি বিনিয়োগ করেছিল, তার অনুসরণ কি, আর বাজার সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে সমস্ত কিছুই পড়ি। আমি পিটার লিঞ্চের বই পড়ি ওর স্টক মনোনীত করার পদ্ধতি বোঝার জন্য। আমি ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে পড়ি আর উনি কিভাবে দরাদরি করেন বা সওদা করেন তা বোঝার চেষ্টা করি। যখন আমি ব্যাট করতাম তখন যেমন আমি আপনার মধ্যে থাকতাম না। আমি যখন বাজারে তখন কোনো সওদা দরাদরি করি, আমি নিজের অজান্তে ট্রাম্পের মতো অভিনয় করে, অথবা যখন কোনো ট্রেন্ড বিশ্লেষণ করি, আমি সেটা পিটার লিঞ্চের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি। নায়ক থাকার ফলে আমার অপরিণত প্রতিভার সদ্ব্যবহার করি, কিন্তু নায়করা বিষয়টা সোজা করে দেখায়। এই সহজ দেখানো আমাদের ঠিক তাদের মতো হতে শেখা। ওরা যদি করতে পারে, আমি পারবো। বিনিয়োগ প্রসঙ্গে অনেকেই এতে কঠিনভাবে বর্ণনা করে, তা না করে বরং এমন না খুঁজে বের করা দরকার যে এটাকে সহজভাবে বুঝিয়েছে। 10 নম্বর, শেখান এবং আপনি পারবেন। দেওয়ার ক্ষমতা ও শক্তি। আমরা দুজন বাবাই শিক্ষক ছিলেন। আমার ধনবান বাবা আমার শিখিয়েছিলেন দাতা হবার প্রয়োজনীয়তা, যা আমি চিরজীবন মেনে নিয়েছি। আমি শিক্ষিত বাবার প্রচুর সময় জ্ঞান দিয়েছি, কিন্তু কোনো সময় অর্থ দেয়নি। যেমন আমি বলেছি, তিনি সাধারণত বলতেন, আমার যখন প্রয়োজনে অতিরিক্ত অর্থ হবে তখন আমি দেব, আর অতিরিক্ত অর্থ খুব কমই হতো। আমার ধনবান বাবা অর্থের সাথে সাথে শিক্ষাও দিতেন। দেওয়ার ব্যাপারে তাদের দৃঢ় বিশ্বাস ছিল। যদি কিছু চাও, তোমার প্রথম দেওয়া প্রয়োজন। তিনি সব সময় বলতেন, ওর যখন পয়সা কম হতো, উনি হয় চার্জে, না হলে ওই প্রিয় ছাত্রকে দান করতেন। আমি আপনার কাছে একটা ভাবনাও রাখতে চাই। যখন আপনার অর্থ কম পড়বে অথবা আপনার কিছু প্রয়োজন বোধ হবে, আপনি যা চান সেটাই আগে দিয়ে দিন। এটা আপনার কাছে বহুগুণ হয়ে ফেরত আসবে। এটা অর্থ, হাসি, ভালোবাসা, বন্ধুত্ব সব ক্ষেত্রেই প্রযোজ্য। আমি জানি লোকেরা প্রায় এটা করতে চায় না, কিন্তু এটা আমার ক্ষেত্রে সব সময় কাজ করেছে। পারস্পরিক আদান প্রদানের সভ্যতায় আমি বিশ্বাস করি, আর আমি যা চাই আমি তাই দিই। আমি অর্থ চাই, তাই আমি অর্থ দিই, আর এটি অনেকগুণ বেশি হয়ে ফিরে আসে। আমি চাই আমার বিক্রি হোক, তাই আমি অন্যদের কিছু বিক্রি করতে সাহায্য করি, আর আমার বিক্রিও বেড়ে যায়। আমি যোগাযোগ বাড়াতে চাই, তাই আমি অন্যদের যোগাযোগ বাড়াতে সাহায্য করি, আর জাদু স্পর্শের মতন আমার যোগাযোগ বেড়ে যায়।
আমি বহু বছর আগে একটা কাজ শুনেছিলাম, ভগবানের কিছু পাওয়ার প্রয়োজন নেই, কিন্তু মানুষদের দেওয়ার প্রয়োজন আছে। আমার ধনবান বাবা প্রায় বলতেন, গরিব লোকেরা ধনীদের থেকে বেশি লোভী। তিনি বোঝাতেন যে একজন লোক ধনীর অনেক কাঙ্ক্ষিত জিনিসটা দিয়ে দেন। আমার জীবনে এই সমস্ত বছরে যখনই আমার কিছু প্রয়োজন হয়েছে অথবা আমি পয়সা বা সাহায্যের অভাব বোধ করি, আমি নিজের মনের মধ্যে খুঁজেছি আমি কি চাইছি, আর সেটাই প্রথমে দেবার সিদ্ধান্ত নিয়েছি। আর যখনই আমি দিয়েছি সেটা সবসময় ফিরে এসেছে। এটা আমাকে সেই গল্পটা মনে করিয়ে দেয়, যেখানে এক প্রচণ্ড শীতের রাতে একটা লোক হাতে কাঠ নিয়ে বসে আছে আর স্টোভটার দিকে চেয়ে চিৎকার করে বলল, তুমি আমাকে উত্তাপ দিলে আমি তোমাকে কাঠ দেব। আর মনে রাখবে, যখন অর্থ, ভালোবাসা, সুখ, বিক্রি আর যোগাযোগের প্রসঙ্গ আসে, আগে আপনি যা চান তা দিন, আর এটা শতগুণ হয়ে ফিরে আসবে। অনেক সময় শুধু আমি কি চাই এবং কিভাবে আমার কাঙ্ক্ষিত বস্তু দিয়ে দিতে পারি, এই চিন্তার প্রণালীটা একটা উদারতার স্রোত খুলে দেয়। যখনই আমার মনে হয় লোকেরা আমার দিকে চেয়ে হাসছে, আমি সবার দিকে চেয়ে হাসতে আর সম্ভাষণ করতে শুরু করি, আর জাদুর ছোঁয়ার মতো হঠাৎ আমার চারদিকে হাস্যমুখ দেখতে পাই। এটা সত্যি যে আপনার পৃথিবীটা আয়নায় আপনার একটা প্রতিচ্ছবি মাত্র। আমি বলি, শেখাও আর তুমি পাবে। আমি দেখি যারা শিখতে চায় তাদের যতই আন্তরিকতার সঙ্গে শিক্ষা দিয়েছি, ততই আমার জ্ঞান বৃদ্ধি হয়েছে। আপনি যদি অর্থ সম্বন্ধে শিখতে চান, অন্যদের কিছু শেখান, নতুন ভাবনা আর বৈশিষ্ট্যসূচক চিন্তার একটা স্রোত আপনার ভিতর খুঁজে পাবেন। সময় সময় এরকম হয়েছে যে আমি দিয়েছি কিন্তু কিছুই ফিরে আসেনি, অথবা আমি যা পেয়েছি তা আমি চাইনি, কিন্তু আরও কাছ থেকে দেখে আর অন্তরের অনুসন্ধান করে আমি জেনেছি এসব ক্ষেত্রে আমি কিছুই পাওয়ার প্রত্যাশায় দিচ্ছিলাম, শুধুমাত্র দেওয়ার জন্য দিচ্ছিলাম না। আমার বাবা শিক্ষকদের শিক্ষা দিয়েছেন এবং তিনি নিজে সেরা শিক্ষকে পরিণত হয়েছিলেন। আমার ধনবান বাবা সবসময় অল্প বয়সী লোকদের ব্যবসা প্রণালীর শিক্ষা দিয়েছিলেন। এখন পিছিয়ে ফিরে দেখলে মনে হবে তাদের জ্ঞান, উদারতা এদের জ্ঞানের উদারতা তাদের আরও বুদ্ধিমান হতে সাহায্য করেছিল। এই পৃথিবীতে এমন অনেক ক্ষমতা আছে যা আমাদের থেকে বেশি শক্তিশালী, যেখানে আপনি নিজেই পৌঁছাতে পারেন, কিন্তু এই ক্ষমতার সাহায্যে পৌঁছানোর অপেক্ষাকৃত সোজা। আপনার যা আছে আপনার তার প্রতি উদারতা হতে হবে, এবং তাহলে ক্ষমতাগুলো আপনার প্রতি উদার হবে। আরও কিছু চাই কি, কিছু করণীয়, এরপরে আমরা পরের অধ্যায়ে চলে যাব। আমরা নবম অধ্যায় শেষ করলাম, এরপরে হচ্ছে দশম অধ্যায়। ইনশাল্লাহ দশম অধ্যায় আমরা নেক্সটে দেখব। দশম অধ্যায় হচ্ছে আরও কিছু চাই। তো সবাই আমাদের এই যে নবম অধ্যায়টি শেষ হলো, রিচ ডেট পুর ডেট অবশ্যই আপনারা দেখবেন, কারণ এটি অত্যন্ত এই বইটি আপনারা শুনবেন, কারণ এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে বাস্তব জীবনে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দেব। তো সবাই আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অথবা ফলো করবেন। আর যারা আরও কিছু শিখতে চান এবং কী ধরনের বই আপনারা শুনতে চান সেটি আমাদেরকে জানাবেন। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বইগুলো শোনানোর জন্য। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।